बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय 2025 সালের দাখিল পরীক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের আল কোরআন এবং আরবি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়েছে। তো আশা করি তোমরা সবাই ভালো করেছো। তো আজকে আমি তোমাদের গণিত পরীক্ষা যেহেতু আগামী 17 তারিখ অনুষ্ঠিত হবে, সেহেতু আজকের এই ভিডিওটি তোমাদের জন্য দাখিল পরীক্ষা 2019 সালে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখো, 30টা এমসিকিউ আসে। তোমরা জানো যে এর মধ্যে 10টা পাইলে পাস। কটা পেলে পাস বলো তো? 10টা পেলে পাস। তো 10 মার্ক যদি কেউ না পায় তাহলে কিন্তু ফেল হবে। তো 10 মার্ক যদিও বা খুব ইজি মনে হয়, কিন্তু দেখা যায় যে অনেকে আছে না বুঝে দেখায়, তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি, সেক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনাটাও থেকে যায়। তো বন্ধুরা দেখো, এখানে যে 30টা এমসিকিউ আছে এর মধ্যে কিন্তু 8 থেকে 10টা প্রশ্ন কিন্তু ক্যালকুলেটারেই করা যায়, যেটি আমি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের হাতে যদি এই যে দেখো FX 100 mS ক্যালকুলেটর থাকে, তাহলে ক্যালকুলেটরটি নিয়ে তোমরা বসে যাও। তো বন্ধুরা শুরু করা যাক। দেখো, প্রথমেই যে প্রশ্নটি আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তোমরা জানো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটি হচ্ছে মূলদ সংখ্যা, আর যদি দশমিকের পরে অনেকগুলো ঘর আসে তাহলে কিন্তু হচ্ছে অমূলদ সংখ্যা দশমিকের পর। তাহলে তোমরা দেখো, ক্যালকুলেটরটি যদি অন করার পরে তোমাদের যদি ক্যালকুলেটরটি অন্য কোনো মুডে থাকে তাহলে তোমরা কি করবে, শিফট মুড 3 সমান, তাহলে ক্যালকুলেটরটি নর্মাল হয়ে গেল। এখন দেখো, প্রথমে তোমরা এখানে ক্যালকুলেটরে √3 দেখো, √3 কি? দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসছে, তাহলে এটাই কিন্তু অমূলদ সংখ্যা হয়। আচ্ছা, আমরা এটা দেখি। √4 দেখো তো 2 আসছে, 2 পূর্ণ সংখ্যা, সুতরাং এটি মূলদ। আবার দেখো √9 3 আসছে, তাহলে এটিও কি বলতো মূলদ। এরপরে দেখো √25 5 আসছে, তাহলে এটিও পূর্ণ সংখ্যা। তাহলে সঠিক উত্তর কোনটি বলতো? সঠিক উত্তরটি হচ্ছে ক। তাহলে এটা কিন্তু ক্যালকুলেট, তোমরা যদি কেউ নাও পারো তারপরেও দেখো ক নম্বর উত্তরটি সঠিক। এখন দেখো বন্ধুরা, এখানে দেখো কি এসেছে, m = দেখো এম সেটের মানটা হচ্ছে 4,5 এবং এন সেটের মান হচ্ছে 5,9। তো এখন তোমরা একটু লক্ষ্য করো যে এই চিহ্নটার অর্থটা হচ্ছে ইন্টারসেকশন, m ইন্টারসেকশন n। এই কথাটা m ইন্টারসেকশন n, এই কথাটার অর্থটা হচ্ছে শুধু কমন যাবে। কি যাবে বলো তো? শুধু কমন যাবে। তাহলে 4,5, তাহলে 4 এখানে কি 4 আছে? না। 5 এখানে 5 আছে? হ্যাঁ 5 আছে। তাহলে 5 হচ্ছে এই সেটটির উপাদান। আচ্ছা, এরপরে কি বলছে বলো তো দেখি, পাওয়ার অফ, এই যে দেখো পাওয়ার অফ m ইন্টারসেকশন n, অর্থাৎ এইটার যদি আমরা পাওয়ার করি তাহলে পাওয়ার করার অর্থটা কি হচ্ছে 2 to the power n, অর্থাৎ এখানে উপাদান যত থাকবে 2 এর পর তত হবে। বলো তো 2 এর পর এখানে কয়টা উপাদান? একটা উপাদান। তাহলে 2 এর পর 1 মানে কত বলো তো? 2 কে কত? 2। তাহলে এখানে কি 2 রয়েছে? হ্যাঁ, এই যে দেখো এখানে 2 রয়েছে, তাহলে সঠিক উত্তরটি কি কত বলো তো? 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো পি ইউনিয়ন কিউ, অর্থাৎ পি সংযোগ কিউ, এর মানটা কত দেওয়া আছে বলো তো? 789। এটার মান দেওয়া আছে, পি ইউনিয়ন কিউ এর মান এটা দেওয়া আছে, তাই না? এখন আমরা জানি এই ইউনিয়নের কাজ কি, কমন আনকমন আমরা সবগুলো নেব, তাহলে পি এবং কিউ এর মাঝে যে উপাদানগুলো আছে কমন আনকমন সবগুলো নেব। এখন দেখো এখানে পির উপাদানগুলো হচ্ছে 7, 8 এবং কিউ এর উপাদানগুলো হচ্ছে 7, 8, 9। তাহলে বলো তো 7, এখানে কি 7 আছে? হ্যাঁ কমন, তাহলে 7 নিলাম। এরপরে 8, এখানেও 8 রয়েছে, তাহলে এটা হচ্ছে কমন উপাদান, তাহলে 8ও নিলাম। এরপরে দেখো 9 আনকমন, সেটাও নিলাম। তাহলে 7, 8, 9, তাহলে দেখা যাচ্ছে যে অপশন 1 সঠিক। এরপরে অপশন 2 এ যাই, 7 আছে কি এখানে? নাই, তাহলে এটা আনকমন, তাহলে এটাও নিতে হবে, তার কারণ কমন আনকমন সবগুলো নিতে হবে। এই ইউনিয়নের কাজ দেখতে দেখো অনেকটা কাপের মতো দেখা যাচ্ছে, তোমরা ধরে নেবে যে কাপে বেশি ধরে, এই জন্য কমন আনকমন সবগুলো নেবো। আচ্ছা, 7 নিলাম। তারপরে দেখো 8, এখানেও 8 রয়েছে, তাহলে কমন জিনিস 8 নিলাম। 9 আনকমন, সেটাও নিলাম। তাহলে 2 নম্বর অপশনটিও সঠিক। এবার 3 নম্বর অপশনে যাই, 7,8 এটা পি এর উপাদান এবং কিউ এর উপাদান আছে 9, তাহলে 7 আনকমন, এটাও নিয়ে নিলাম। 8 আনকমন, সেটাও নিলাম। 9 আনকমন, সেটা নিলাম। তাহলে দেখা যাচ্ছে যে 3টি অপশনই সঠিক। তাহলে 3টা অপশন যদি সঠিক হয় তাহলে আমরা বলবো এই যে দেখো ঘ নম্বর যে উত্তরটি রয়েছে এটি হচ্ছে কি বলতো? সঠিক উত্তর। এরপর বন্ধুরা দেখো
4 নম্বর প্রশ্নটি হাফের পরে দেখো কি দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে 4ab সূত্রটি কিন্তু তোমরা জানো। কিসের সূত্র বলো তো? 4ab সূত্রটি জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র বলো তো? 4ab সূত্র। কার সূত্র? 4ab সূত্র। তাহলে 4ab সূত্র যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র আমরা কী লিখতে পারি? হাফ এই পুরোটার জন্য আমরা কী লিখতে পারি বলো তো? 4xy 4x কত বলো তো? ওয়াই। এখন 2 দ্বারা যদি তোমরা 4কে ভাগ করো তাহলে কত হচ্ছে? 2 2 কত 4 2xy। তাহলে সঠিক উত্তরটি কী বলো তো? 2xy। এখন বন্ধুরা কথা হচ্ছে যে তোমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্রটা যে 4ab, ধরো তোমার এটা মনে নেই, তাহলে সেক্ষেত্রে তোমরা কী করতে পারবে বলো তো দেখি? এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটি তোমরা জানো। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু তোমরা জানো। এরপরে দেখো এখানে কোন সাইন রয়েছে? মাইনাস। এখন আমরা ভিতরের সূত্রটি প্রয়োগ করি। এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্রটি স্কোয়ার মাইনাস টুয়াইস ab প্লাস কি বলতো? বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সাইন দ্বারা যদি গুণ করি ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাস আছে মাইনাস হলো মাইনাসে প্লাস 2xy মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো প্লাস মাইনাস আমরা কেটে দিই, প্লাস মাইনাস কেটে দেই, এখানে প্লাস মাইনাস কেটে দিই। তাহলে বলো তো 2xy কী হলো বলো তো? 4xy। দেখো সরাসরি যদি আমরা এটা লিখি তাও হবে, আর যদি তোমরা এরকমভাবে ক্যালকুলেশন করো সেক্ষেত্রে 4xy বের হবে। এখন বন্ধুরা যদি এই সূত্রটাও তোমাদের মনে না থাকে তো আমরা কমন যে সূত্রটি জানি, দেখো এ স্কোয়ার মাইনাস কী বলতো? বি স্কোয়ার। এই সূত্রটি কী জানি বলতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা যদি প্রয়োগ করি আমরা দেখো এ প্লাস বি, এরপরে কী হবে বলতো? এ মাইনাস বি, এ মাইনাসে প্লাস বি। এখন দেখো এই চিহ্ন প্লাস সাইন মাইনাস সাইন কাটা যাচ্ছে। দেখো এখানে প্লাস এটা এক্সট্রা ঠিকই থাকতেছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাচ্ছে। তাহলে এখানে দেখো 2x আর এখানে থাকছে ওয়াই 2y। তাহলে কত হচ্ছে বলো তো? 4xy। তাহলে যেভাবেই করো না কেন দেখো আমরা 3টা পদ্ধতিতে করলাম। তো এই সূত্রটি যদি তোমার সরাসরি জানা থাকে তাহলে আমরা সরাসরি ভ্যালুটা বসাই দিতে পারি। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে সঠিক উত্তরটি কী হলো বলো তো? এই যে আমরা কাটাকাটির পরে কী পেলাম বলো তো? কাটাকাটির পরে আমরা কী পেলাম? 2xy। অর্থাৎ যেভাবে করি না কেন হাফের পরিবর্তে আমরা কী পাবো বলো তো? 4xy পাবো। তাহলে কাটাকাটি যদি করি আমরা কত হবে? 2xy। আচ্ছা, তাহলে এখানে দেখো শুরুতে কত রয়েছে? কত বলো তো? 2xy। এরপরে দেখো বন্ধুরা যে 5 নম্বর প্রশ্ন, a টু দ্য পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার প্লাস 1/a² এর মান কত? দেখো এইখান থেকে কিন্তু আমরা এই যে a টু দ্য পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে a স্কোয়ার প্লাস 1/a² মান বের করতে হবে। আচ্ছা, তাহলে 5 নম্বরে যদি আমরা লিখি, দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত বলো তো? 0। এখন দেখো আমরা যদি এখান থেকে কমন যায় বলো তো? এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে 2টা, এখানে আছে 4টা। তাহলে কম যেটা সেটা আমরা কমন নিতে পারবো। তাহলে a স্কোয়ারটা আমরা যদি কমন নেই তাহলে দেখো তো 4টার থেকে যদি আমরা 2টা কমন নিই তাহলে কয়টা থাকে? 2টা থাকে। ঠিক আছে। এরপরে দেখো a স্কোয়ার যেহেতু কমন নিলাম তাহলে কত বলো তো থাকে? 3 থাকে। এখন তোমরা একটু লক্ষ্য করো, এই যে এখানে 1 এর সাথে কি এ আছে বলো তো? এ নেই। তাহলে এ দেখো এ ছাড়া, তাহলে একে আমরা কী করে দেবো? পাস করে দেবো। এখানে কোন সাইন আছে? প্লাস, পাস করে দিলে হলো কত বলো তো? মাইনাস। আশা করি বুঝতে পেরেছো। এখন a স্কোয়ার মাইনাস 3, এই যে a স্কোয়ারটা গুণ আকারে আছে এটাকে যদি আমরা পাস করে দেই তাহলে কিন্তু যা ভাগ হয়ে গেল। কী হয়ে গেল বলো তো? ভাগ হয়ে গেল। এখন এইখানে দেখো a স্কোয়ার প্লাস 1/a², তাহলে এগুলো একসাথে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 1/a² এই দুটো আমরা একসাথে নেব। তাহলে a স্কোয়ার, এখানে মাইনাস সাইন আছে, এদিকে এসে প্লাস হয়ে গেল। এখানে কোন সাইন বলো তো? মাইনাস। এটাকে আমরা তাহলে যে এ ছাড়া 3টা এ ছাড়া, তাহলে এটাকে আমরা পাস করে দিলাম। কত বলো তো? প্লাস 3 প্লাস কত? 3। এখানে কি রয়েছে? হ্যাঁ, এই যে দেখো আমরা ঘ নম্বর অপশনটিতে কি রয়েছে বলো তো? প্লাস 3। বন্ধুরা এরপরে দেখো
এম স্কোয়ার মাইনাস 6m প্লাস 5 এর উৎপাদক নিচের কোনটি? এম স্কোয়ার মাইনাস কত বলতো 6m প্লাস 5 এর উৎপাদক নিচের কোনটি? এটি করার জন্য দেখো ক্যালকুলেটরটি আমি নিলাম এম স্কোয়ার, তাহলে যে কোনো একটা চলক তোমরা ধরে নেবে, এ ধরে নেবে, তাহলে আলফা এই বাটন চাপলে কিন্তু এ আসলো, তার কত আছে এ স্কোয়ার, এই যে আমরা স্কোয়ারে দিলাম, ঠিক আছে, মাইনাস 6 আলফা চাপার পরে এ, কেননা এমকে আমরা এ ধরে নিলাম, প্লাস 5 এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে ক্যালক বাটনটি রয়েছে, এই ক্যালক বাটনটি আমরা প্রেস করব। ক্যালক বাটনটি প্রেস করা মানে এর মান আছে। এখন দেখো m প্লাস 1 তাহলে যদি প্লাস থাকে তাহলে মাইনাস, আর মাইনাস হলে প্লাস মানটা আমরা বসাবো, তাহলে এখানে প্লাস আছে -1 বসাই, -1 ইকুয়াল সাইন, তাহলে 12 হচ্ছে না, মানে 0 আসতে হবে, কত আসতে হবে 0 আসতে হবে। তাহলে এরপরে তোমরা সমান চিহ্ন, তাহলে সমান চিহ্ন যখনই দেবে এখানে বলো তো m-2, তাহলে -2 আছে, তাহলে কী চাপবো আমরা +2 সরি এমনিতে, আচ্ছা হোক, তাহলে কত হচ্ছে -3, এটাও হচ্ছে না, এবার ইকুয়াল সাইন দেয়, ইকুয়াল সাইন এখানে +3 আছে, তাহলে আমরা কী চাপবো -3 32 আসতেছে। এখন ইকুয়াল সাইন আবার চাপি, এখানে -5 আছে, তাহলে আমরা +5 দেবো, তাহলে শুধু 5 দিলেই হয়, 5 ইকুয়াল সাইন দিলাম, কত আসতেছে বলো তো 0 আসতেছে, তাহলে যার জন্য 0 আসবে সেটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। দেখো এটা হলো। এরপরে 7 নম্বর প্রশ্নটি দেখো, 7 নম্বর প্রশ্নটি কি বলেছে বলো তো 9a² প্লাস কত বলো তো 9a² প্লাস 16b² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। যোগফল কি রাশি হবে? পূর্ণবর্গ রাশি হবে। তো বন্ধুরা তোমরা যেটি কাজ করবে সেটি হচ্ছে দেখো যে এখানে তোমরা দেখো 9 আছে, তাহলে আমরা 9a² প্লাস 16b²। এখন তোমরা কি করবে জানো, এই যে 9 কার বর্গ 3 এর বর্গ, তাহলে আমরা এটা লিখলাম। এরপরে লক্ষ্য করো 4 16 কার বর্গ 4 এর বর্গ, তাহলে 4b² এই যে আমরা এটি লিখলাম। লেখার পরে দেখো এখানে কিন্তু সবগুলো কি মান প্লাস মান, তো সূত্র অনুসারে তোমরা করবে কি জানো যে 2ab, তাহলে আমরা কি করলাম বলতো এই যে a² প্লাস 2ab প্লাস b², শুধু এইটা আমরা মিল করার জন্য দেখো, তাহলে 3 × 6 4 6 কত বলতো 24, 4 6 কত 24ab, কত ab হবে 24ab। তাহলে তোমরা a² করে নেবে, এটাকে b² করে নেবে। এখানে কাজটা হলো 2ab করা, 2a বলতে 3a, b বলতে হচ্ছে 4b, গুণ করলে হচ্ছে 24ab। এইটা হলে কত হবে বলতো পূর্ণ বর্গ হবে। এরা বলছে কি এর সাথে কত যোগ করলে, তাহলে আমরা যদি এই যে এই অংশটা যদি যোগ করি তাহলে আমরা সরাসরি দেখো এইভাবে লিখতে পারি 3a প্লাস 4b² অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b², এই সূত্র অনুসারে যেগুলো কি a প্লাস b²। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কত যোগ করতে হবে বন্ধুরা বলো তো 24ab। এখানে কি আছে? হ্যাঁ এই যে দেখো 24ab আছে। এখন তোমরা একটু লক্ষ্য করো, এখানে লগ 25 এর x ভিত্তিক লগ 25 এর x ভিত্তিক লগ সমান আছে 2। তো তোমরা এটাও ক্যালকুলেটরে করা যায় বন্ধুরা। দেখো তো ক্যালকুলেটরে আমি অন করে নিলাম, এরপরে দেখো প্রথমে তোমরা কি করবে জানো, কার লগ 25 এর লগ, তাহলে লগ 25 তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তাহলে লগ 25 লিখলাম। তারপরে তোমরা কি দিবে জানো, এই যে ভাগ আছে ভাগ দিলা, ভাগ দেওয়ার পরে এই যে এক্সটা কিন্তু অজানা, এক্সটা কি অজানা, তাহলে আমরা কি করবো লগ একটা অজানা রাশি নেই, আলফা চাপার পরে এ নিলাম। দেখো বুঝতে পারছো, এখন করবে কি জানো ক্যালক চাপবে, ক্যালক চাপার পরে এর মানটা চাচ্ছে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে লগের ক্ষেত্রে মান কখনো ঋণাত্মক হয় না। কি হয় না বলো তো ঋণাত্মক হয় না, তাহলে ঋণাত্মক যদি না হয় তাহলে আমরা ধনাত্মক মানগুলো দিয়ে দেখবো। দেখো ধনাত্মক মান এখানে দেখো কত দেওয়া আছে 251 আছে, তো এখানে 2 আছে, তাহলে এটি হচ্ছে না। তারপর আবার কি করবে জানো সমান চিহ্ন দিলাম, আবার এই হোয়াটস আছে, তাহলে কার মান এবার কত বসাবো 5 বসাবো, তাহলে 5 বসালাম, 5 বসার পরে ইকুয়াল সাইন প্রেস করলাম, কত আসলো বলো তো 2 আসলো। তাহলে দেখো তো এখানে কি 5 বসার পরে 2 আসছে, হ্যাঁ আসছে, তাহলে কোনটা সঠিক উত্তর, ঘটা হচ্ছে সঠিক উত্তর, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটি, তো 9 নম্বর প্রশ্নটি কি বলছে বলো তো দেখি, যে 5y² প্লাস y ইজ ইকুয়াল টু 9, 5y² প্লাস y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে y এর সহগ কত। তাহলে দেখো y এর সামনে কোনো কিছু না থাকা মানে 1 অবশ্যই আছে, তার কারণ
1 দ্বারা y কে যদি আমরা গুণ করি y হয়, তাহলে y এর সহগ কত হচ্ছে 1। তাহলে এখানে দেখো 1 আছে কি, হ্যাঁ আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এটি কি বলতো সঠিক উত্তর। তো বন্ধুরা এরপরে দেখো এখানে একটা চিত্র দেয়া আছে। তো তোমরা জানো যে আমরা ত্রিকোণমিতিক যে মানগুলো সমকোণী ত্রিভুজ দিয়ে করি, তাহলে এখানে যেহেতু সমকোণ চিহ্নটা নাই, তাহলে আমরা ধরে নেব যে কিউটা হচ্ছে কত বলতো সমকোণ 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলে বলতো অতিভুজ বলে। 90 ডিগ্রির অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে এখানে পি আর হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের কিভাবে তোমরা বের করবে জানো? এই যে এটা হচ্ছে লম্ব, এটাকে যদি আমরা লম্ব ধরি, এটাকে যদি ভূমি ধরি, তাহলে অতিভুজ ব্যতীত অপর যে দুটা বাহু আছে এই দুটার বর্গ করে আমরা যোগ করব। তাহলে কত হচ্ছে বলতো? এই যে দেখো একবারেই তোমরা ক্যালকুলেটারে যেভাবে করবে, অতিভুজ বের করার নিয়মটা হচ্ছে একবারেই ক্যালকুলেটারে যেভাবে করবে, দেখো 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার প্লাস বলতো কত আছে অপর বাহু, মানে সমকোণ সংলগ্ন যদি বাহু থাকে তাহলে ওই দুটার বর্গের যোগফল। তাহলে এবার কি করবো বলতো 3 স্কোয়ার করলাম, তাহলে 4 স্কোয়ার প্লাস কি বলতো 3 স্কোয়ার করছি। এবার সমান দেয় কত বের হলো বলতো 25। তাহলে যখনই 25 বের করবে এর আমরা কি করব রুট করব। তাহলে কত হচ্ছে বলতো 5। তাহলে এটার মান হচ্ছে কত 5। তাহলে অতিভুজ আমরা পেলাম। এরপরে দেখো সাইন পি এর মান কত। তাহলে সাইনের মধ্যে কোন বাহু আছে? তোমরা সবাই জানো যে সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখন তোমরা কিন্তু সবাই বলবে যে পিকিউটা হচ্ছে লম্ব, কিন্তু না, পিকিউটা কেন লম্ব নয়? এই যে এখানে দেখো সাইনের সাথে যে কোণটি রয়েছে সেটি হচ্ছে পি, সেটি কি বলতো পি। তাহলে এখানে কি পি রয়েছে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে পি। তাহলে সমকোণ অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলে বলতো? লম্ব বলে। আমি আবার বলতেছি, দেখো পিটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে এইখানে যে কোণটা দেওয়া থাকবে অনুপাতের সাথে যে কোণটা দেওয়া থাকবে ওটি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সেটা তোমরা জানো, অতিভুজ সবচেয়ে বড় বাহু। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এটা বড় বাহু, তাহলে শুধু আমাদের লম্বটা চিহ্নিত করতে পারলেই হয়ে যাবে। তাহলে সূক্ষ্মকোণ এ মানে ধরো পি, তোমরা এটা চেপে ধরো, তাহলে কি থাকে বলো তো কিউ আর, এটি হচ্ছে লম্ব। তো লম্ব কত 3। তাহলে আমরা জানি সাগরের লম্ব আছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কত বলতো অতিভুজ কিসের মাঝে আছে? সাইনের মাঝে। তাহলে লম্ব কত? তাহলে সেক্ষেত্রে পি বাদ দাও, কিউ আর হচ্ছে লম্ব, তাহলে 3, অতিভুজ হচ্ছে কত 5। তো 3/5 কোথায় আছে? 5/3, 4/5, 5/4, এই যে 3/5 কত 3/5। বন্ধুরা দেখো এই প্রশ্নটি যদি আমি অতিভুজ নাও বের করি তাও কিন্তু আমরা একটু কৌশল করে কাজ করতে পারবো। কিভাবে? দেখো যে সূক্ষ্মকোণ যদি পি হয় তাহলে পি বাদিলে লম্ব, তাহলে কিউ আর হচ্ছে লম্ব। তাহলে আমরা সূত্র জানি যে লম্ব বাই অতিভুজ, লম্বটা কত হবে বলো তো 3। তাহলে উপরে দেখো 3 হবে, তাহলে এখানে 5 আছে, এটা হচ্ছে না, 4 আছে হচ্ছে না, 5 আছে হচ্ছে না, দেখো এই জায়গায় 3 আছে, তাহলে এটাই সঠিক। এভাবেও আমরা কি করতে পারি? ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমরা সেক আর কত বলতো সেক আর, দেখো সেক কিন্তু এখানে আর কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ, আরটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো এখানে আর হচ্ছে যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আর কে বাদ দিই, তাহলে লম্ব কোনটা বলতো দেখি, আর কে বাদ দিলে এই যে পি কিউ হচ্ছে লম্ব, অতিভুজ যে বড় বাহু সেটা তোমরা জানো। তাহলে আর হচ্ছে কি? আর হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে, তাহলে পি কিউ এখানে হচ্ছে লম্ব। তাহলে এখানে কার মান বের করতে বলছে বলতো তোমরা? সেকের মান। তাহলে সেক কার বিপরীত? সেক হচ্ছে কজের বিপরীত। সেক হচ্ছে কার বিপরীত বলতো? কজের বিপরীত। দেখো যে কজের বিপরীত হচ্ছে কত বলতো? সেক। কজের বিপরীত সেক। তাহলে কজের মধ্যে কি রয়েছে? কবরে ভয় আছে, মানে ভূমি বাই অতিভুজ। কবরে ভয় আছে, তাহলে কজের মধ্যে ভূমি এবং অতিভুজ রয়েছে। তাহলে তোমরা বলো তো এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 3। তাহলে কজের মানটা কিন্তু হচ্ছে দেখো কোথায়, এই যে হ্যাঁ কজ আর, এটাকে আমরা ভূমি হচ্ছে 3, যেহেতু লম্ব হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হচ্ছে তার উল্টোটা, সেক কি বলতো তার উল্টোটা 5/3, অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো এখানে এই যে এখানে দেখো অতিভুজ 5 হবে, এখানে আমরা যেটা বের করলাম দেখো অতিভুজ 5/3। তাহলে 5/3 কোথায় রয়েছে? এই যে দেখো এখানে 5/3 রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এটি কি বলতো? সঠিক উত্তর। তো বন্ধুরা এরপরে দেখো 12 নম্বর প্রশ্নটি, এটা সূচকের অঙ্ক। তাহলে এই অঙ্কটা ক্যালকুলেটর তোমরা খুব সহজেই করতে পারো। কিভাবে তোমরা একটু লক্ষ্য করো। এই যে
16 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, কী বলো তো 16 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। তাহলে 16, এই যে আমরা পাওয়ার বাটনটা দিই দেখো 16, এইটা পাওয়ার বাটন, এক্স প্লাস ওয়ান, তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে যেহেতু দুটা পদ রয়েছে। এক্স এক্স আলফা চাপার পরে এই যে দেখো এই বাটনটি চাপলে এক্স চলে আসলো, প্লাস ওয়ান, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিই। এরপরে তোমরা যেটি কী করবে জানো, এই যে ডান পাশের যে রাশিটা আছে এটা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসা মানে কত বলো তো মাইনাস, প্লাস আছে মাইনাস, তাহলে এবারে 4 টু দি পাওয়ার, তাহলে পাওয়ার বাটনে চাপলাম এইটা দিয়ে ব্র্যাকেট দিই, ব্র্যাকেট দেওয়ার পরে এক্স মাইনাস টু, তাহলে আলফা বাটন প্রেস করার পরে এক্স মাইনাস টু, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন ওই যে পূর্বে তোমাদের বলছিলাম যে ক্যালক বাটন প্রেস করি, ক্যালক, তাহলে যখন আমরা ক্যালক প্রবেশ করবো তাহলে দেখো এক্সের মান এসেছে, এক্সের মান এখন তোমরা বলো তো এক্সের মান এখানে কত রয়েছে -4, তাহলে -4 বসাই, দেখো -4 বসাইলে কত আসছে 0, তাহলে যেহেতু -4 জন্য 0 আসতেছে এটি হচ্ছে সঠিক উত্তর, যেহেতু -4 এর জন্য কত আসতেছে 0 আসতেছে সেটি হচ্ছে উত্তর। তো তোমরা বলতে পারো যে স্যার এটি কেন হবে না, 0 বসাই দেখি, হচ্ছে না, 2 বসাই সেটাও 0 হচ্ছে না, 4 বসাই সেটাও 0 হচ্ছে না, এখন কেন 0 হবে, তাহলে -4 এর জন্য 0 হবে, সেটা আমি তোমাদের এই যে তোমাদের একটু দেখায় দেই, দেখো যে 16 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, এই যে এখানে প্লাস রয়েছে এইদিকে নিয়ে আসলে কত হবে বলো তো -x - 2 = 0, মানে এই যে ক্যালকুলেটরে এই মানটি আমি ইনপুট দিলাম, দেওয়ার পরে x এর মান এখান থেকে বসালাম, তাহলে কত পাবো, যদি 0 পাই তাহলে সেটি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 13 নম্বর প্রশ্নটি বলছে কি, রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে, রম্বসের কর্ণদ্বয় 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ d1 d2, তাহলে আমরা যদি করি হাফ গুণন, দেখো কর্ণদ্বয় কত, কর্ণদ্বয় হচ্ছে 15 গুণন কত বলো তো 10, তো আমরা এটা ক্যালকুলেটরে যদি দ্রুত আমরা চাপি তাহলে কত হচ্ছে বলতো 15 গুণন 10 ভাগ 2, তাহলে আমরা যদি লিখি 15 গুণন 10 সমান ভাগ কত বলতো 2, 75, তো এখানে কি কোথাও 75 আছে, হ্যাঁ, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর, এটি হচ্ছে সঠিক উত্তর বন্ধুরা। তারপরে দেখো সেক সমান হচ্ছে 2, তাহলে সেক সমান 2 হলে tan a এর মান নিচে কোনটি, তাহলে সেক সমান 2 হলে tan a এর মান কত। আচ্ছা তোমরা ক্যালকুলেটর ছাড়াই যদি করো তাহলে দেখো সেক সমান হচ্ছে কত বলো তো 14 নম্বর, সেক a সমান হচ্ছে 2, তো তোমরা সেক কত ডিগ্রির মান 2 সেটা আমাদের জানতে হবে, তাহলে আমরা দেখি কস কত ডিগ্রির মান, কস কত ডিগ্রির মান হাফ, এটা আগে বের করতে হবে। তো তোমরা সবাই জানো যে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 60 ডিগ্রির মান কত বলো তো হাফ, তো কস 60 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 60 ডিগ্রির মান হচ্ছে 2, মানে তার উল্টোটা, কজের বিপরীত কত বলো তো সেক, কজের বিপরীত কত সেক, তাহলে সেক আমরা লিখতে পারি সেক 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তাহলে সুতরাং উভয় পক্ষ থেকে সেক সেক চলে গেল, এর মান হচ্ছে কত ডিগ্রি বলো তো 60 ডিগ্রি। এখন কার মান বের করতে বলছে tan a, tan a, তাহলে tan a সমান tan এর জায়গায় যদি আমরা 60 ডিগ্রি বসাই তাহলে 60 ডিগ্রি বসাটার অর্থটা হচ্ছে কত বলো তো দেখি, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, কত বলো তো √3, তাহলে এখানে কি কোথাও √3 আছে, হ্যাঁ এখানে √3 আছে। তো বন্ধুরা তোমরা এটা কিন্তু ক্যালকুলেটরে করতে পারো, সেটা কিভাবে দেখো সেক a = 2, তো তোমরা যেটি করবে দেখো সেক কার বিপরীত কজের বিপরীত, তাহলে 1 ab/c, তারপরে কজ, কজ চাপলে কিন্তু কি হয়ে গেল বলো তো 1/sec হলো, তাহলে এখানে a আছে, আলফা বাটন প্রেস করার পরে যে মাইনাস বাটন প্রেস করলে a চলে আসলো, এরপরে কি করবে আলফা প্রেস করার পরে সমান, তাহলে কিন্তু দেখো সমান চিহ্নটা চলে আসলো, এই সমান কিন্তু নয়, তাহলে আলফা বাটন প্রেস করার পরে ক্যালক চাপলে কি আসলো সমান আসলো, তারপরে কত 2, এরপরে তোমাদের যেটি কাজ সেটি হচ্ছে যে শিফট ক্যালক আবার শিফট ক্যালক, তো একটু সময় নেবে, দেখো একটু সময় নেওয়ার পরে এর একটা মান আমরা পাবো, দেখো এর একটা মান দিয়ে দিছে, কি মান দিছে এর একটা মান দিয়ে দিছে, তো এর মানটা এখন কি করব আমরা 10, তাহলে 10 এখন কি করব এই যে আলফা বাটন প্রেস করার পরে a, তাহলে 10 a টা কিন্তু আমরা তুললাম,
ঠিক আছে, তুলসী। তোলার পরে ইকুয়াল সাইন প্রেস করি। ইকুয়াল সাইন প্রেস করার পরে দেখো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসছে, তাহলে তোমরা কী করবে জানো, এই যে স্কোয়ার করবে, স্কোয়ার করার পরে ইকুয়াল সাইন দেবো। তাহলে কতবার এলো বলো তো? 3। যেহেতু আমরা স্কোয়ার করে নিছি, তাহলে 3 যদি আমরা স্কোয়ারটা পাস করে দিলে রুট হয়ে যাবে, তাহলে √3 হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এখানে √3 হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 15 নম্বর প্রশ্নটা দেখো, a + 1/a = √2, a² + 1/a² এর মান কত? তো বন্ধুরা দেখো কত নম্বর এটা, এই যে 15 নম্বর। তাহলে 15 নম্বর a² + 1/a², a² + 1/a² এর আমরা তিনটা সূত্র জানি, a + b² - 2ab, a - b² + 2ab, a + b² + a - b² / 2। তো এখানে দেখো শুরুতে কার মান দেয়া আছে, প্লাসেরটা দেয়া আছে। কার মান দেয়া আছে বলো তো? a + 1/a। তাহলে আমরা কি করব, a + 1/a² - 2ab। তাহলে a আর a কাটা যাচ্ছে, a + 1/a = এর মানটা হচ্ছে কত বলো তো? √2। এর উপর এখন স্কোয়ার দেই, মাইনাস কত? 2। স্কোয়ার আর রুট কাটা যাচ্ছে, কত বলো তো? 2 - 2। তাহলে 2 এর থেকে 2 গেলে কত বলো তো? 0। তাহলে এখানে কি কোথাও 0 আছে? হ্যাঁ, এই যে দেখো এখানে 0 রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 16 নম্বর, সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? তা প্যাটার্ন চিত্র না, এটি ঠিক নয়। ভেন চিত্র, হ্যাঁ এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে কোন চিত্র বলো তো? ভেন চিত্র। সেটকে প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে? ভেন চিত্রের মাধ্যমে। কেননা আয়তের লেখ আমরা পরিসংখ্যানে ব্যবহার করি, পাই চিত্রও আমরা পরিসংখ্যানে ব্যবহার করি, প্যাটার্ন তো আমরা অষ্টম শ্রেণীতে তোমরা জানো যে ওখানে একটা প্যাটার্ন রয়েছে। তাহলে সঠিক অ্যান্সারটি কী বলো তো? সেটকে ভেন চিত্রে প্রকাশ করা হয়। এরপরে দেখো x, y, z ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? তো ক্রমিক সমানুপাতির নিয়মটা হচ্ছে, যদি কোনো অনুপাতে 3টি রাশি থাকে, কয়টা রাশি? 3টা, তাহলে প্রথম দুইটার অনুপাত x অনুপাত y এবং দ্বিতীয় অনুপাত তৃতীয়, তাহলে প্রথম অনুপাত দ্বিতীয়, দ্বিতীয় অনুপাত তৃতীয়। তাহলে এরকম যদি হয় তাকে ক্রমিক সমানুপাতি বলে। তাহলে x/y, y হচ্ছে কত বলো তো? z। আর গুণ করি যদি, y গুণ করলে y², xz বা কত বলো তো? zx। এখন দেখো, অথবা তোমরা এটা মনে রাখবে, যদি ক্রমিক সমানুপাতির কথা বলে মাঝে যেটা থাকবে তার বর্গ, তাহলে y² বর্গ। তাহলে y² কোথায় কোথায় আছে? দেখো এখানে y² আছে, এখানে আর কোথাও কিন্তু নাই। তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা যেটা বের করেছি y² = zx, এই যে y² = xz বা zx। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে? যদি ক্রমিক সমানুপাতির কথা বলে এই মাঝেরটার হবে বর্গ এবং প্রথমটা আর তৃতীয়টার গুণফলের সমান হবে। তাহলে দ্বিতীয় রাশির বর্গ প্রথম এবং তৃতীয় রাশির গুণফলের সমান। তাহলে প্রথম রাশি হচ্ছে x, তৃতীয় রাশি হচ্ছে কত? z। সরাসরি আমরা এরকমভাবে লিখতে পারি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 18 নম্বরটা। তাহলে 18 নম্বরটা কি বলছে? যে x + y = 8 এবং 2x = 6। তাহলে 2x যদি 6 হয়, উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 কে 2, তাহলে থাকে হচ্ছে x, এখানে 2 দ্বারা ভাগ করলে 3 × 2 কত বলো তো? 6। তাহলে x এর মান কত পাওয়া গেল বলো তো? 3। x এর মান কত পাওয়া গেল? 3। এইখানে দেখো x + y = 8, x + y = 8। তাহলে x এর জায়গাতে আমরা 3 বসাই, 3 + y = 8। তাহলে y = উভয় পক্ষ থেকে 3 বাদ গেলে তাহলে কত থাকে? 5। তাহলে y এর মান 5। এখানে কি কোথাও আছে? হ্যাঁ, এই যে এর মানটা হচ্ছে 5। আচ্ছা, এরপরে দেখো ধারাটির দশম পদ কত এবং ধারাটির প্রথম পদের সমষ্টি। এখন আমরা এখানে দেখে নেই আগে এটা কোন ধারা। আচ্ছা, ধারা তোমরা জানো দুটো ধারা রয়েছে, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। যদি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ সব ক্ষেত্রে যদি একই হয় তাহলে এটি একটি সমান্তর ধারা। দেখো 7, 3 মানে 13, 19, 25। তাহলে আমরা যদি এটা পার্থক্য করি কত হয় বলো তো? 7, 6, 13। এখানেও দেখো 6 হচ্ছে, এখানে হচ্ছে 6। তাহলে এটা হচ্ছে পার্থক্য, এটা হলো পার্থক্য। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা কী ধারা বলো তো? সমান্তর ধারা। কী ধারা? সমান্তর ধারা। এর 10তম পদ যদি বের করতে বলে তোমরা কি করবে জানো? পদের কথা মানে 10তম পদ মানে ওইটি হচ্ছে শেষ পদ। তাহলে তোমরা যেটা করবে, প্রথম পদ যোগ যত নম্বর পদ বলবে তার মানে পূর্বের পদটা। তাহলে 10ম পদ যদি বলে তাহলে কত হবে বলো তো? নবম গুণন এই পার্থক্য কত? 6। বুঝতে পারছো? তাহলে প্রথম পদটা কত বলো তো? 7। এখানে 6 নং কত বলো তো? 54। 6 নং কত? 54। তাহলে 54 আর 7 যোগ করলে কত হবে বলো তো? 61। কত হবে বলো তো? 61। বুঝতে পেরেছো?
তাহলে আমি আবারও বলতেছি, যদি বলা হয় কততম পদ, তততম পদ মানে হচ্ছে শেষ পদ বোঝাচ্ছে। তাহলে প্রথম পদ যোগ 9 পদ, তাহলে 9 পদ মানে দশম পদের কথা বলছে। তাহলে 10 থেকে একবার দাও, তাহলে 9 গুণন পার্থক্য, 9 গুণন পার্থক্য। তাহলে অর্থাৎ এই সূত্র আমরা যদি প্রয়োগ করি, তোমরা সেটা যাবে a প্লাস n মাইনাস 1 ইন্টু কত বলো তো ডি। এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 7, n মানে হচ্ছে দশম পদ ইন্টু 6। তাহলে আমরা যদি একবারে যদি মনে রাখি তাহলে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে 9 গুণন 6 দিয়ে ক্যালকুলেশন করলে ওই 61 হচ্ছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এরপরে দেখো বলছে যে ধারাটির 15টি পদের সমষ্টি, ধারাটির 15টি পদের সমষ্টি। তাহলে ধারাটির 15টি পদের সমষ্টি যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো যে এখানে তাহলে আমরা 15 নম্বর পদ কত সেটি আমরা বের করব। তাহলে আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে প্রথম পদ, তাহলে প্রথম পদ কত বলো তো 7 প্লাস 15 নম্বর পদ, তাহলে 15 পূর্বের পদটা কত বলো 14 গুণন পার্থক্য, পার্থক্য যে 6 সেটা আমরা জানি। তাহলে আমরা এখন যদি এটা আমরা ক্যালকুলেটরে করি, দেখো কত বলো তো যে 7 যোগ 14 গুণন 6, তাহলে এটা হচ্ছে 91। কত বলো তো 91। এখন সমষ্টি যদি বের করতে বলে তোমরা কি করবে জানো, যে প্রথম যোগ শেষ গুণন পদ সংখ্যা বাই 2। তাহলে প্রথম পদ এখন যদি তোমরা কি করো বলো তো, প্রথম পদ হচ্ছে কত 7, তাহলে 7 প্লাস শেষ পদ হচ্ছে আমরা বের করছি 91 সমান দেই, দেওয়ার পরে গুণ দেই, গুণ হচ্ছে পদ সংখ্যা মানে হচ্ছে 15টা পদের কথা বলছে, সমান দিলাম, দেওয়ার পরে ভাগ চিহ্ন দিই, দেওয়ার পরে কত হলো 2 735। তাহলে এখানে দেখো কোথাও কি 735 রয়েছে? হ্যাঁ, এই যে 735, তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এটা আমরা কত নম্বর করলাম? ও সরি, এখানে যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে 20 নম্বর, কিন্তু এটা হচ্ছে 20 নম্বর। এখানে 19 নম্বর পদ কত 61, সেটা তো তোমাদের আমি দেখাইছি। এটা কত বলো তো আছে 61। আচ্ছা, এরপরে দেখো 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আয়তন। কিসের আয়তন? ঘনকের আয়তন। তো তোমরা ঘনক জানো যে এরকম ঘনকের প্রত্যেকটা বাহু কি বলতো, ঘনকের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এ এ এ আমরা জানি ঘনবস্তুর আয়তনটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে এ গুণন এ গুণন এ। তাহলে এখানে ঘনকের ধার কত বলছে বলতো 3, তাহলে 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 নং কত বলতো 27। তো এখানে কি কোথাও 27 রয়েছে? হ্যাঁ, এই যে দেখো এখানে 27 রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 22 নম্বর প্রশ্নটি দেখো, উপাত্তের প্রচুরক কত? তাহলে আমরা জানি উপাত্তে সবচেয়ে বেশিবার ব্যবহৃত সংখ্যাকে প্রচুরক বলে। আমি আবার বলতেছি, যে সংখ্যাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে এখানে 7, এখানে কি কোথাও 7 আছে? দেখো তো এখানে কোথাও 7 নেই। এখানে 18 রয়েছে, এখানে 18 কি কোথাও রয়েছে? না। এখানে 15 রয়েছে, 15 দেখো তো কয়বার রয়েছে? 15 রয়েছে 2 বার, তাহলে এটি হচ্ছে প্রচুরক। তাহলে এখানে কি সবচেয়ে যেহেতু 15টা বেশি 2 বার ব্যবহৃত হয়েছে, সুতরাং প্রচুরক হচ্ছে 15। আচ্ছা, এরপরে দেখো আমরা 23 নম্বরে যাই। 6 এর গুণনীয়কের সেট নিচের কোনটি? 6 এর গুণনীয়ক আমরা জানি প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সেট, মানে প্রত্যেকটি সংখ্যার যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা ওটা থাকবেই। তাহলে 1 এবং 6 এটা তো থাকবেই, উপরন্তু আর কি কি দিয়ে 6কে ভাগ যায়। তাহলে আমরা দেখি 1 এবং 6 কোথায় রয়েছে। এখানে তো 1 নাই, তাহলে এটি হচ্ছেই না। এখানেও 1 নেই, তাহলে এটিও হচ্ছে না। এখানে 1 আছে, কিন্তু দেখো এখানে কি নেই? 6 নেই, মানে ওই সংখ্যাটা নেই, তাহলে এটিও হচ্ছে না। তাহলে কোনটা উত্তর বলো তো? 1 এবং 6, আরও 2 দিয়েও ভাগ যায়, আবার কি দিয়ে যাচ্ছে? 3 দিয়েও ভাগ যায়। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তো তোমরা গুণনীয়ক কীভাবে বুঝবে? যে কোনো সংখ্যার গুণনীয়ক হচ্ছে 1 এবং ওই সংখ্যা, উপরন্তু আর কি কি দ্বারা ভাগ যায় সেটি জাস্ট হবে। তাহলে 1 এবং ওই সংখ্যাটা থাকতেই হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটা অন্বয় দেয়া আছে। কোনো সেটের অন্তর্গত ক্রমজোড়, মানে অন্বয়ের উপাদানগুলো এক একটি ক্রমজোড়। দেখো এই অন্বয়টিতে ডোমেন কোনটি? তাহলে কোনো অন্বয়ের অন্তর্গত ক্রমজোড়গুলোর প্রথম উপাদানের সেটকে কি বলে বলো তো? ডোমেন বলে। কি বলে? ডোমেন বলে। তাহলে দেখো 3 5 এটা ক্রমজোড়, তাহলে এর প্রথম উপাদানটা আছে 3, তারপরে এখানে কত রয়েছে? 4, 4 দেখো তো কয়টা রয়েছে? 2টা রয়েছে, তাহলে আমরা একটা নেব। এরপরে দেখো 5, তাহলে 5 নিলাম। তাহলে এইটি হচ্ছে কি বলতো? ডোমেন। আর যদি রেঞ্জের কথা বলতো তখন আমরা কি লিখতাম বলতো? 5 পরের উপাদানগুলো 5
তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 11। তাহলে ডোমেন কোনটি বলো তো 3, 4, 5। এখানে কি কোথাও রয়েছে দেখো 3, 5 রয়েছে, তাহলে 3, 4, 5 এখানে কি আছে 3, 4, 5? হ্যাঁ, তাহলে এইটি হচ্ছে সঠিক অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে বলো তো, f of y is equal to 3y স্কোয়ার প্লাস 1 হলে f of মাইনাস y এর মান কত? তাহলে ক্যালকুলেটরে তোমরা এটা যেভাবে করবে 3y স্কোয়ার, তাহলে আমরা দেখো 3টা এখানে ইনপুট দিই 3y স্কোয়ার, তাহলে আলফা বাটন প্রেস করার পরে এই বাটন যদি প্রেস করো তাহলে কিন্তু y চলে আসলো, y ইজ স্কোয়ার প্লাস 1। তাহলে এটা ইনপুট দেওয়া শেষ, এই যে ক্যালক বাটন চাপো, তাহলে ক্যালক বাটন চাওয়া মানে y এর মানটা আছে, তাহলে y এর মান এখানে কিন্তু -1 রয়েছে, তাহলে -1 আমরা ইনপুট দিলাম, দেওয়ার পরে ইকুয়াল সাইন প্রেস দিলাম। কত আসলে বলো তো 4। এখানে কি কোথাও 4 আছে? হ্যাঁ, এই যে দেখো গ নম্বরে কিন্তু কি রয়েছে 4 রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 26 নম্বরটা ABC ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজ তো দেওয়া আছে, দেখি এটা কোন ত্রিভুজ, সমবাহু, বিষমবাহু না সমদ্বিবাহু? এখানে কিন্তু বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে AB হচ্ছে 6 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 6। তাহলে AB যদি 6 হয়, তাহলে এটা যদি 6 হয়, এটাও 6, এটাও 6, ঠিক আছে। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল 9√3। কি বলো তো 9√3। এখন তোমরা সবাই জানো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার। √3/4 কত বলো তো a স্কোয়ার। এখানে a বলতে বোঝাচ্ছে বাহু, বাহুটা কত বলো তো 6 স্কোয়ার। তো আমরা যদি লিখি √3/4 6 কত বলো তো 36। এখন 36কে দেখো 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 নং কত 36। এখানে 9√3 থাকতেছে, কত বলো তো 9√3। এখানে কি 9√3 আছে? হ্যাঁ, তাহলে এটি সঠিক অ্যান্সার। এরপরে দেখো পরিসীমার কথা বলছে। তো তোমরা জানো যে কোনো বহুভুজের বাহুগুলো যোগ করলেই কিন্তু তার পরিসীমা পাওয়া যায়। যদি ত্রিভুজ হয় 3টা বাহু যোগ করবে তার পরিসীমা, যদি চতুর্ভুজ হয় 4টা বাহু যোগ করবে তার পরিসীমা, পঞ্চভুজ যদি হয়, হ্যাঁ, তা 5টা বাহু যোগ করবে সেটাই হবে তার পরিসীমা। তাহলে এখানে পরিসীমা, তাহলে কয়টা 6 রয়েছে? 1, 2, 3, 6, 6, 12, 12 আর 6 কত বলো তো 18, ঠিক আছে। কত হলো বলো তো 18। তাহলে এখানে কি 18 রয়েছে? হ্যাঁ, এটিও সঠিক অ্যান্সার। যে কোনো দুটি কোণের সমষ্টি 140 ডিগ্রি। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু সমান, তাহলে তাদের কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে কোণগুলো পরস্পর সমান আমরা জানি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 3 দ্বারা ভাগ করি, 3, 6, 18, তাহলে 60 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ হচ্ছে কত ডিগ্রি বলো তো 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। 3 × 100 কত 80। তো এখন এর বলছে যে দুটি কোণের সমষ্টি, তো দুটি কোণ যদি আমরা যোগ করি 60 + 60 কত হয় বলো তো 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো এখানে কি 120 ডিগ্রি আছে? না, 140 ডিগ্রি। তাহলে এটি সঠিক উত্তর নয়। তো সঠিক যদি না হয় তাহলে কোনটা উত্তর? অপশন 1 এবং অপশন 2। তাহলে অপশন ক নম্বরে দেখো 1 এবং 2 রয়েছে, তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন 27 নম্বরটা তোমরা একটু দেখো যে এখানে কি বলছে বলো তো, tan θ × cos θ সমান হচ্ছে sin θ। তো বন্ধুরা তোমরা এটা বুঝবে ভালো করে, দেখো কত নম্বর এটা 27 নম্বর, যে tan θ cos θ এটার মানটা কিন্তু sin θ বের করতে হবে। কি থিটা বলো তো? sin θ বের করতে হবে, ঠিক আছে। মানে এখান থেকেই আমাদের sin θটা বের করতে হবে। তো ট্যানের কিন্তু আমরা সূত্র জানি যে tan সমান হচ্ছে 1/cot। তাহলে 1/cot হলে কিন্তু সাইনটা আসতেছে না। আবার জানি sin/cos। তোমরা মনে রাখবে যে টনির সামনে কাজ, তাহলে টনি বলতে ট্যান, সামনে বলতে সাইন, কাজ বলতে কস। তাহলে টনির সামনে কাজ sin/cos। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? sin/cos লিখতে পারি কি? হ্যাঁ, এখানে কি রয়েছে? cos θ। এখন যদি আমরা কেটে দেই তাহলে cos θ কেটে গেলে কত থাকে বলো তো? sin θ। তাহলে এখানে কি sin θ আছে এখানে? হ্যাঁ, আছে। তাহলে এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো sec² θ = tan² θ + 1। তো বন্ধুরা তোমরা কিন্তু জানো যে অভেদের যে সূত্র রয়েছে, কিসের সূত্র বলো তো? অভেদের সূত্র। তো অভেদের সূত্রটা কি রয়েছে বলো তো? sin² θ প্লাস কি বলো তো? cos² θ। sin² θ প্লাস cos² θ, এটার মান কত বলো তো? 1। তো এখান থেকে আমাদের দেখো sin² θ কিন্তু রয়েছে, তো sin² θ = কত? 1 - cos² θ। তো এখানে কি 1 - cos² θ আছে? হ্যাঁ, তাহলে এটি সঠিক উত্তর। এখন আরেকটা সূত্র আমরা জানি, দেখো sec² θ -
tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত বলো তো 1, ইজ ইকুয়াল টু কত 1। তো এখন আমরা কি করব বলো তো দেখি, sec স্কয়ার থিটাটাকে রেখে দেই, রেখে দিলে কত হচ্ছে 1 প্লাস কত বলো তো tan স্কয়ার থিটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোনটা সঠিক হলো, এটাও সঠিক, এটাও সঠিক, তাহলে তিনটা উত্তরই হচ্ছে সঠিক। তাহলে তিনটা উত্তরে যদি সঠিক হয় কোনটা বলো তো, এই যে ঘ নম্বর উত্তরটি সঠিক। আচ্ছা, এরপরে দেখো কি বলছি বলো তো, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কয় সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলে এর পরিধি। তাহলে ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডায়ামিটার হচ্ছে ব্যাস, ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। তার ব্যাস কার দ্বিগুণ বলো তো, ব্যাসার্ধের দ্বিগুণ। কার দ্বিগুণ? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে। ব্যাস ডির পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2r লিখতে পারি। তাহলে পরিধির সূত্র আমরা জানি সারকামফারেন্স 2πr, কত বলো তো 2πr। তাহলে 2r এর মান কত বলো তো 10, এই যে 2r এর মান হচ্ছে 10, সঙ্গে থাকতেছে কত বলো পাই, সঙ্গে থাকতেছে কত পাই। তাহলে 10 পাই কোথায় আছে বলো তো, এই যে দেখো ক খ, খতে কিন্তু কত রয়েছে বলো তো 10 পাই রয়েছে। এরপরে দেখো বন্ধুরা 28 নম্বরটা, 28 নম্বরটা কি বলছে বলো তো, বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত। বৃত্তের ব্যাস না, এটা তো পারছি, সরি। 29 নম্বরটা এবারে দেখো, প্রতিসম রেখা। কি রেখা বলো তো, প্রতিসম রেখা। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু আয়ত, এটা একটা কি বলো তো আয়ত। তাহলে আয়ত তোমরা সবাই জানো যে প্রতিসম রেখা কাকে বলে। যদি কোনো চিত্রকে একটি রেখা বরাবর আমরা ভাঁজ করি, যদি ভাঁজ করা অংশদ্বয় পরস্পরের সাথে মিলে যায় তাহলে সেটাকে আমরা কি রেখা বলবো, প্রতিসম রেখা বলবো। এখন মনে করো এই যে আয়তটা আছে, আমরা যদি এই বরাবর রেখাটা এখন এই অংশটা এর উপরে যদি ফেলাই দেই তাহলে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে কয়টা প্রতিসম রেখা, একটা প্রতিসম রেখা। আবার যদি আমরা এরকম করি দেখো, ধরো এই বরাবর আমরা ভাঁজ করলাম, তাহলে এই অংশটা আমরা এর উপরে যদি ফেলাই দিই তাও কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কয়টা হলো বলো তো, দুইটা। এই যে একটা দুইটা। এখন তোমরা যদি বলো যে স্যার আমি আড়াআড়ি যদি করি, অর্থাৎ কর্ণ দুইটা করি, তাহলে এটা যদি এর উপর ফেলাই দিই তাহলে কিন্তু হচ্ছে না। যদি বর্গ হতো তাহলে হতো, যদি বর্গ হতো তাহলে কিন্তু মিলে যেত। দেখো এই অংশটা মিলে যেত। তাহলে কয়টার জন্য মিলে যাচ্ছে, একটার জন্য মিলে যাচ্ছে, এই যে আরেকটার জন্য মিলে যাচ্ছে। তাহলে কয়টা প্রতিসম রেখা, দুইটা। এখানে দেখো দেওয়া আছে 0 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 4। তাহলে বর্গ যদি হতো তখন আমরা এই যে কর্ণ দুইটাও হতো, বর্গ হলে তখন 4টা হতো, বর্গ হলে কয়টা হতো 4টা। মানে এই যে একটা, আবার এই যে একটা, এভাবেও দিতে পারতাম, আবার এরকমভাবেও দিতে পারতাম। তাহলে বর্গ হলে কয়টা হতো, 4টা হতো। তাহলে কয়টা উত্তর বলো তো, আয়তের জন্য হচ্ছে 2টা, আয়তের জন্য কয়টা, 2টা। এরপরে বন্ধুরা বলো, দুটি সংখ্যার অনুপাত 5, 6 এবং এদের গসাগু হচ্ছে 4। দুইটি সংখ্যার অনুপাত, যদি কখনো দুইটি সংখ্যার অনুপাত দেয়া থাকে এরকমভাবে, তাহলে তার গসাগু দেওয়া আছে 4। তো সহজ হিসাব, তোমরা যদি 5 গুণন 6 গুণন 4 এইটা দিলেই কিন্তু এর লসাগুটা বের হয়ে যাবে, মানে সবগুলোর গুণফলই হচ্ছে লসাগু। যদি লসাগুর কথা বলে তাহলে 5, 6 কত 30, 4 30 হচ্ছে 120। এখানে কি রয়েছে, হ্যাঁ 120 রয়েছে। বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি চাই 17 তারিখে গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই দাখিল পরীক্ষা 2019, যেহেতু তোমরা 25 সালের পরীক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট আছে। এই অনুযায়ী হয়তো বা এরকম প্রশ্ন আসবে না, কিন্তু এরকম ধাঁচের প্রশ্ন আসতে পারে। তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করবে। বন্ধুরা ভিডিওটি একটু দীর্ঘায়িত হলে কিন্তু যদি আমরা দ্রুত করতে পারতাম, দেখা যায় যে 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যেত। তো তোমাদের বোঝাইতে গিয়ে এই সময়টা লেগেছে। তো যদি ভুল হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সবাইকে।